দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ্য অনুষ্ঠানে। পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। ভেঙে দেওয়া হলো মন্ত্রিসভাও। রাতেই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর সেখান থেকেই বেছে নেওয়া হবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। এদিকে পুলিশ সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরেছে। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নেওয়া হবে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মব। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী চলতি বছরের 4 মাসে 1028 জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। মূলত আমরা এসব বিষয়ে কথা বলবো। আমরা নাম দিয়েছি অনুষ্ঠানের ট্রেনে ঝড়। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এবং আছেন আকবর হোসেন, সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আকবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই একটু। সেটি হচ্ছে যে আপনি তো দেখেছেন বা জেনেছেন, শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এনেছেন, সরকারের প্রতি অনাস্থা এনেছেন। সব মিলে তিনি বলেছিলেন যে তিনি রিজাইন করবেন না। তো এই অবস্থা একটা ক্ল্যাশের দিকে যাচ্ছিল মনে হচ্ছিল। তো আজকে যেটা হলো, ওনাকে রাজ্যপাল দায়িত্ব থেকে, পদ থেকে অব্যাহতি দিয়েছেন। ফলে কোন দিকে যাচ্ছে আসলে? এমন ইতিহাস কি পশ্চিমবঙ্গে এর আগে পরে কখনো ছিল কিনা, এরকম হয়েছে কিনা? না, থ্যাংক ইউ। মমতা ব্যানার্জির ক্ষেত্রে যে সিদ্ধান্ত রাজ্যপাল নিয়েছেন, ওটা ওনাদের নিয়ম অনুযায়ী যেটা নেওয়ার কথা ওটা নিয়েছেন। কারণ ওনার রিজাইন করার কথা, এবং রিজাইন না করে আবার রিজাইন করার কথাও সেটাও না, এটা অটোমেটিক ভেঙে যায়। আচ্ছা, মানে আপনি যখন ইলেকশনে হেরে যাবেন, ইলেকশনে যখন রেজাল্ট হয়ে যাবে, তখন অটোমেটিকলি তো আপনি আর সরকার প্রধান থাকছেন না। এটাই এখানে কি রিজাইন করার কোনো নিয়ম আছে যে আমাকে রিজাইন করতে হয়? এটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ঘটনা, যে ওয়েস্ট বেঙ্গলে কখনোই এই ধরনের ঘটনা আমরা অতীতে দেখিনি আর কি। আচ্ছা, হ্যাঁ, কারণ যেহেতু দীর্ঘ সময় ধরে সিপিএম ক্ষমতায় ছিল, একটানা প্রায় তারা 23 বছর বা 24 বছর ছিল। এরপর মমতা ব্যানার্জি এসে তিনিও একটানা প্রায় এই 15 বছর ছিলেন। সো আমরা এই ধরনের নজির কখনো দেখিনি। সো এটা দেখলাম। এখন আসলে এই বিষয়টা নিয়ে ইন্ডিয়ান যারা কনস্টিটিউশন এক্সপার্ট বা ওয়েস্ট বেঙ্গলের তারা কি বলেন সেটার ব্যাপারে আমাদেরকে দেখতে হবে। আর ইন জেনারেল ওয়েস্ট বেঙ্গল ইলেকশন নিয়ে মমতা যে অভিযোগগুলো করছেন, আপনি সেখানে দেখবেন যে আমি সেদিন একটা লেখা পড়ছিলাম ইন্ডিয়ান একজন রিসার্চারের। তিনি বলছিলেন যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করেছে, এটা একটা 7 বছরের প্রজেক্ট। ইটস এ 7-year প্রজেক্ট। 7 বছরের মধ্যে 5 বছর আগে যে ইলেকশন হয়েছিল 2021 সালে, সেই নির্বাচনে তারা অংশত তাদের ফলাফল পেয়েছিল, এবং এই নির্বাচনে তারা পুরোপুরি ফলাফল পেয়েছে। এবং আপনারা জানেন যে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে সেখানে মাইনরিটি ভোটারদেরকে গত কয়েক বছর ধরে সাইডলাইন করা হয়েছে। এবার তো আমরা দেখলাম 90 লাখ ভোটার, 90 লাখ ভোটার, এর মধ্যে 65% মুসলিম ভোটার। হ্যাঁ, এই 90 লাখ ভোটারের মধ্যে 60 লাখ ভোটার হচ্ছে তাদেরকে অনুপস্থিত বা তারা মারা গেছে এটা বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা নাই। আর বাকি 30 লাখ ভোটার, তাদের ক্ষেত্রে করা হয়েছে যে বিভিন্ন নামের ভুল কারণে, এই কারণে, সেই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তারা কিন্তু এটা আইনি প্রতিকারও পায়নি। এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো প্রতিকার দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছিল যে কারা কারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এটার একটা লিস্টটা একটা প্রকাশ করা হোক, দ্যাটস ইট। সো এই যে একটা কি বলবো, ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো, সেটা তো বিজেপি অনেক আগে থেকেই করছিলেন। একটা অভিযোগ আসে যে 3 পুরুষ তারা ভোট দিয়েছে, দাদা দিয়েছে, বাবা দিয়েছে, ছেলেও ভোট দিয়েছে, কিন্তু এবার তারা ভোট দিতে পারে নাই। এখানে অনেকগুলো ফ্যাক্টর, হ্যাঁ সেটা তো আছে, যে যেহেতু বিজেপি বুঝতে পারছিল যে মমতা ব্যানার্জিকে মুসলিমরা ভোট দেবেন, সেজন্য তাদেরকে আগে থেকে লিস্ট থেকে আউট করে দেওয়া। এবং আমি এরকম অনেক জায়গায়, আমি যেগুলো ইন্ডিয়ান মিডিয়া পড়ে আমরা যতটুকু জানলাম, আমরা যেহেতু সেখানে ছিলাম না, আমাদের তো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই। একটা স্টোরি আমি আল জাজিরাতে পড়ছিলাম, সেখানে বলা হচ্ছিল সীমা দাস একজন, সে দিল্লিতে একজন গৃহকর্মী, সে ইলেকশনের কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গলে যাবে। তো তাকে জিজ্ঞেস করছিলেন যে আল জাজিরার করেসপন্ডেন্ট, যে তুমি কাকে ভোট দিবা? আচ্ছা, তখন সে বললো যে আমায় এত বছর তো আমরা তৃণমূলকে ভোট দিতাম, এইবার আমার শাশুড়ি আমাকে কনভিন্স করেছে যে আমি বিজেপিকে ভোট দিব। বলছে কারণটা কি? বলছে আমার শাশুড়ি আমাকে বলছেন যে মমতা মুসলিমদেরকে খুব বেশি ফেভার করে, এইটা আমরা আর পছন্দ করছি না। সো হিন্দু ভোটারদের মধ্যে একটা, মানে আমি বলবো যে মেজরিটি অংশ কিন্তু বিজেপির দিকেই চলে গেছে। আর মুসলিম ভোটারদের মধ্যেও কিন্তু মমতা ব্যানার্জি যে একেবারে ফুল সাপোর্ট পেয়েছেন, বা ওই ভোটার তালিকাটা ঠিক থাকলেও যে ফুল সাপোর্ট পেতেন, ব্যাপারটা তাও না।
কারণ হচ্ছে যে উনি যেহেতু 15 বছর ক্ষমতায় ছিলেন একটানা, এটা ফ্যাটিক ফ্যাক্টর। আপনি জানেন যে কোনো দেশে একটা সরকার যদি একটানা ক্ষমতায় থাকে, সে যতই ভালো করুক না কেন আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভে, আপনি তাদেরকে নিয়ে একটা ক্লান্তি তৈরি হয় মানুষের। তাদেরকে নিয়ে জোর করে ক্ষমতা থাকার তো প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও মানুষের মনের মধ্যে একটা ক্লান্তি থাকে, ফ্যাটিক থাকে, যে এদেরকে আর কত দেখবো। So, যার কারণে এটা একটা কারণ, দীর্ঘদিন তারা হ্যাঁ, ক্ষমতায় মুসলিম ছিল। ভোটাররাও কিন্তু অনেক জায়গায়, আমি যেটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম, তারা কিন্তু অনেকে বামফ্রন্টকেও ভোট দিয়েছে, অনেকে কংগ্রেসকেও একটা ভোট অংশ দিয়েছে। বামফ্রন্টকে ভোট দিয়েছে। যদিও তারা জিততে পারেনি বামফ্রন্ট বা কংগ্রেস, কিন্তু ওই যে ভোটগুলো পাওয়াতে তৃণমূলের ভোটটা কমে গেছে। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর আর কি। মমতা ব্যানার্জি যাই বলুক না কেন যে আমি সরবো না, ইয়ে করবো না, বিজেপির সেখানে ক্ষমতায় আসা না আসাকে আপনি পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু নির্বাচনের ফলাফলকে খুব বেশি আউটরাইটলি রিজেক্ট করে দেওয়ার সেই পরিস্থিতি আছে বলে আমার মনে হয়। নেই। জি, সাইফ মুস্তাফা, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে নির্বাচনের ফলাফলের আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ বলেছিলেন যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। আসলে কি প্রভাব পড়বে না? প্রভাব তো আমরা মনে করি পড়বে। এর আগে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় ছিলেন তৃণমূল ছিলেন, তার আগে বাম ছিলেন, এখন বিজেপি আসলো। আপনি রাজনৈতিক দলের একজন নেতা, উনি সাংবাদিক হিসেবে বলেছেন, আপনি নেতা হিসেবে বলবেন যে আসলে কি প্রভাব পড়বে? আর যদি প্রভাব পড়ে আমাদের জন্য কোনো উদ্বিগ্নতার কোনো বিষয় আছে কিনা, যেহেতু আমাদের একেবারে বড় বর্ডার ওখানে আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, প্রভাব তো অবশ্যই পড়বে। আমাদের একদম পার্শ্ববর্তী যেই প্রদেশ ভারতের, এবং নানাভাবে রাজনৈতিকভাবে আসলে এটার একটা ইফেক্ট আমাদের সাথে থাকে। এবং আপনি যদি দেখেন যে এই ইলেকশনটা, আমার সমালোচক অনেকগুলো ফ্যাক্টর বললেন, এই ইলেকশনটা হওয়ার আগে অনেকগুলো মেকানিজম তারা করার চেষ্টা করেছে। সেখানে 91 লাখ ভোটারকে কিন্তু তারা হচ্ছে যে বাতিল করেছে, এবং সেটা মূলত কিছু মুসলিম ভোটার, মতুয়া সম্প্রদায়ের ভোটার, এবং তারা নানাভাবে এইটা বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশি। তো আবার হচ্ছে যে বাংলাদেশে ফেরত পাঠানোর মতো করে একটা প্রক্রিয়া কিন্তু করতে পারে, কারণ শুভেন্দু অধিকারী যে সম্ভাব্য সেখানকার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, উনি কিন্তু তার মানে পুরোপুরি, আমি যতটুকু ফলো করেছি তাকে ইলেকশনের ক্যাম্পেইনিংয়ে, তিনি বাংলাদেশকে অনেক বেশি হাইলাইট করেছে ইন এ নেগেটিভ ওয়ে। যে কোনো এরকম মুসলিম বা কাউকে দেখলেই এরা রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা, এদেরকে বিদেশে মানে বাংলাদেশে পাঠা, বা মমতা ব্যানার্জির যারা ভোটার তারা মূলত বাংলাদেশ থেকে আনা লোকজন। তো এই অ্যাঙ্গেলে কিন্তু সে ওইখানে একরকম এক পাবলিসিটি বা তার প্রচারণা চালিয়েছে। আবার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কিন্তু দেখেছি যে কিছু জায়গায় মন্দিরে হামলা হয়েছে, বা কিছু হিন্দু সম্প্রদায়ের আমাদের যারা ভাই বোনেরা আছে তাদের উপরে কয়েকটা হামলার ঘটনাকে তারা এত বেশি হাইলাইট করেছে, যেটাতে কিন্তু সেখানেও একটা ধর্মীয় বিদ্বেষ তারা গড়ে তুলতে সক্ষম হয়েছে, এবং দুই একটা ইনসিডেন্টকে তারা অনেক বড় করে সেখানে তুলেছিল। আচ্ছা, এই কারণে কি বলা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের যে কারণ, সেই সমস্ত কারণে পশ্চিমবঙ্গে এবার বিজেপির ভোট বেড়েছে? হ্যাঁ, এটা একটা মানে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর। কারণ তারা যেভাবে আসলে ধরেন যে ওই রিপাবলিক বাংলাতে তাদের যে যারা হচ্ছে যে সাংবাদিক যারা থাকেন, তারা যেভাবে আসলে সারাদিন মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছেন, এবং সেখানের যারা ধর্মভীরু বা ধর্মপ্রাণ যারা হিন্দু যারা আছেন, তাদের কাছে মনে হয়েছে যে মুসলিমরা তো আমাদের ভাই বোনদেরকে এভাবে অ্যাটাক করছে, কিন্তু আমাদের এখানে মমতা ব্যানার্জি যেটা বললেন যে আলাদা করে ফেভার করছে। তো এইরকম একটা সাইকোলজিক্যাল গেম তারা খেলতে পেরেছে, এবং দীর্ঘদিন ধরে আসলে তারা এই ক্রাইটেরিয়াতে চেষ্টা করে যাচ্ছিল। তো সামহাও এবার ক্লিক করেছে, এবং আমার মনে হয় যে ওই যেই 91 লাখ ভোটারকে তারা বাতিল করেছে, এটাও একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যদি 100-র উপরে 105টা আসনে বলা হচ্ছে যে সেখানে যতটা ব্যবধানে জিতেছে, ব্যবধান 4-5%, সেই আসনগুলোতে কিন্তু ব্যাপক ভোটার। জি। তো যেখানে বিজেপির জেতার আগের ইলেকশনগুলোতে যেগুলোতে জিতেছে, সেখানে ধরেন অল্প কিছু সংখ্যক ভোটার বাদ পড়েছে, কিন্তু যেই আসনগুলোতে সবসময় তৃণমূল কংগ্রেস জিতে আসছিল, সেখানে দেখা গিয়েছে যে আসলে বড় সংখ্যায় 15-20 হাজার এরকম সংখ্যায় হচ্ছে যে ভোটার বাতিল হয়েছে। তো এইটা একটা মেকানিজমের একটা পার্ট বলে আমার মনে হয়। তো ওভারঅল মানে এটাও ট্রু যে আসলে 10-15 বছর যখন একটা পার্টি রুল করে, তো স্বাভাবিকভাবে তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এছাড়াও
মমতা ব্যানার্জির দলের অনেক নেতাকর্মীর দুর্নীতির অভিযোগ বা এরকম অনেক কিছু আসলে জনমনে সবকিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে। আকবর, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে আমরা যেটা পারি না, আমাদের এখানে নির্বাচন হলে আমরা সেই সরকারকে ক্ষমতা ছাড়তে হয়, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়, কিন্তু ভারতে সেটা হয় না। ভারতের যে নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা, সেখানে বেশ প্রশংসার, আমরা সার্কভুক্ত দেশ বা অন্যান্য দেশ সবাই দেখলাম এটা নিয়ে সবসময় প্রশংসা করে আসছে। কিন্তু এবার নির্বাচন কমিশনের ব্যাপারে ব্যাপক একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। তাদের যে ভারতের যে গণতান্ত্রিক যে রূপ, যে বৈশিষ্ট্য, সেই জায়গাটা কি ধাক্কা লাগলো কিনা বা শুরুটা হলো কিনা? হ্যাঁ, এটা এখন থেকে তৈরি হয়নি। এটা মোদি ক্ষমতায় আসার পর থেকে 2014-তে তো প্রথম ইলেকশনে ক্ষমতায় উনি আসলেন। এর পরের যে ইলেকশনটা হলো সেই ইলেকশন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছিল। কারণ এমন কিছু জায়গায়, যে বিশেষ করে উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রীর রাজ্য পরিষদের ভোট হলো, তখন এরকমও হচ্ছিল যে তারা যে ইভিএম ব্যবহার করছে, যে ইভিএম মেশিন, সেই ভোট যেটাকেই দেন না কেন আপনার ভোট যাচ্ছে বিজেপির বাক্সে। এরকম কিন্তু কংগ্রেস এটা একদম ফর্মালি অ্যালিগেশন তুলেছিল, একদম আনুষ্ঠানিকভাবে তারা এটা বলেছিল যে এই যে একটা ফল্টি ইভিএম সিস্টেম করা হয়েছে, এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে ইন ফেভার অফ বিজেপি। ভোট আমি যেখানেই দেই, ভোট যাবে বিজেপিতে। আচ্ছা, এটা কিন্তু তারা একদম ফর্মালি বলেছে কংগ্রেস 2018 সালের 18 তো না 19 সালের নির্বাচনের সময়। এবং তারা বলেছিল যে এই ইভিএম মেশিন এগুলো বাতিল করতে হবে। এবং মোদি কিভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করছে, হ্যাঁ, তার কিছু সরাসরি ইনভেস্টিগেশন করে কংগ্রেস কিছু মানে প্রমাণও তারা হাজির করেছিল। কিন্তু আপনি জানেন যে দেখেন, ভারত হচ্ছে একটা অনেক বড় দেশ, এবং ভারতের যেটা হয় যে ওরা তো দীর্ঘ বছর ধরে, বহু বছর ধরে ডেমোক্রেসি প্র্যাকটিস করছে ইমিডিয়েটলি আফটার দেয়ার ইন্ডিপেন্ডেন্স, মানে ব্রিটিশ থেকে আলাদা হওয়ার পর থেকে। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় যে, যেহেতু আমরা একসময় পাকিস্তানের অংশ ছিলাম, আমাদের তো তখন ডেমোক্রেসি ছিলই না। এমনকি বাংলাদেশ অংশেও তো আমরা ডেমোক্রেসি চর্চা করতে পারি নাই। আপনি দেখেন আমাদের 55 বছরের বাংলাদেশের ইতিহাসে আমাদের সোকল ডেমোক্রেসি কয়বার ছিল, কয়টা ইলেকশন আমরা করতে পেরেছি? আমরা তো পরপর 2টা ভালো নির্বাচন করতে পারি নাই। পেরেছি কি না? তো একটা ডেমোক্রেসি স্ট্যাবলিশ হতে পারে আপনার প্রথম শর্ত তো হচ্ছে নির্বাচন। বাকি আপনি যা যা বলবেন ওগুলো হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম হচ্ছে আপনাকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আমি বলি না যে একেবারে অনেক পারফেক্ট ইলেকশন 100%। না, অনেকে বলে 91-96 মোটামুটি একটা। সেটা ছিল 91 সালে, কিন্তু ইলেকশন হওয়ার পরে 96-তে কিন্তু প্রথম দফা ইলেকশনটা কিন্তু একতরফা একটা ভোট ট্রিগিং ইলেকশন ছিল বিএনপির আমলে, এটা মাথায় রাখতে হবে। এরপরে গিয়ে আরেকটা ইলেকশন হয়েছিল, সেটা ভালো নির্বাচন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। সো আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি না, ভারত এটা প্র্যাকটিস করছে। সো তাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু অনেক স্ট্রং ছিল। বাট নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে একটা ডিগ্রেডেশন শুরু হয়েছে, এবং তাদের যে ডিগ্রেডেশনটা শুরু হয়েছে, এটা কিন্তু ভারতের পলিটিক্যাল পার্টি এবং সিভিল সোসাইটি সবাই একটা বলছে বিভিন্ন সময়। বাট দ্য প্রবলেম ইজ, নরেন্দ্র মোদীর সরকার বিজেপি তারা ধর্মীয় কার্ডটাকে, চরমপন্থীদেরকে এমনভাবে সামনে নিয়ে আসছে, ভারতে এখন এই কথাগুলো বলতে লোকে ভয় পায়। এটা কি দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার ফলে এমনটা হয়? মানে অনেক দিন ধরে ক্ষমতা থাকলে আমি পাওয়ারের একদম সর্বোচ্চ ব্যবহার দিচ্ছ ভারতের এটা যদি আমরা বলি, এটা আমি কথাটাকে রাগঢাক করে বলতে চাই না। আচ্ছা। ভারতের মানুষ, ভারতের ওভারঅল সমাজ ভীষণ কমিউনাল, চরম সাম্প্রদায়িক। পশ্চিমবঙ্গের মানুষ তো ঘটনাগুলো দেখলাম নির্বাচনের পরে, ভোটের পরে। আমাদের এখানে একটা শ্রেণী, একটা অংশ একটা সময় ছিল যে আমাদের এখানে দেখানো হতো, পোর্ট্রে করানো হতো যে পশ্চিমবাংলার কালচার, কলকাতার কালচার হচ্ছে যে কি বলবো, মানে এলিট কালচার। সেই ঢঙে কথা বললে, একটু চিবিয়ে কথা বললে, হ্যাঁ, আমরা তাদেরকে একটু সংস্কৃত মনে করতাম। আচ্ছা। কলকাতা থেকে 2টা পুরস্কার পেলে আমরা তাদেরকে বাংলাদেশে বুদ্ধিজীবী ভাবতাম। হ্যাঁ, কলকাতার সমাজকে আমরা মনে করতাম, বা আমাদের এখানে ধারণা দেওয়া হয়েছিল যে তারা এত সেকুলার। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন ইলেকশন রেজাল্টও দেখবেন, মোদি কিন্তু মানে বিজেপি শহরাঞ্চলে যথেষ্ট ভালো করেছে। সো ভারতের কিন্তু ওই যে একটা ধারণা যেটা দেওয়া হতো আমাদেরকে সবসময়, সেটা এখন আর নাই, ওটা ভেঙে খান হয়ে গেছে। সো আমাদের দেখবেন যে এই যে চরমপন্থীদের উত্থান ভারতে, দক্ষিণপন্থীদের উত্থান বা বিজেপির উত্থান, আপনি যেভাবেই বলেন না কেন, হ্যাঁ, ভারতে এটাই হওয়ার ছিল। উপমহাদেশের হিস্ট্রিটাকে যদি তাকান, এটা এরকমই। এখানে কিন্তু 2টা দেশ ধর্মের ভিত্তিতে, পাকিস্তান এবং ভারত, এমনি তৈরি হয়নি।
এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই। বাংলাদেশে আজকাল অনেকেই বলার চেষ্টা করেন যে না, হ্যাঁ এটা এরকম হলো কেন, প্রয়োজনেই তৈরি হয়েছে, অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ, ভাগ হওয়া। এবং সেটা তখন ওই যে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের যে আচরণ আমরা দেখছি, বা তাদের যে প্রভাব, সে একই জিনিস তো আমরা হিস্টোরিক্যালি যদি দেখি যে 47-এর আগেও ছিল বা ওই সময়টার মধ্যে তো ছিল। তো এই যে ইতিহাস কথা, ইতিহাস তো কখনো ইতিহাস মানে হিস্ট্রি নেভার সে গুড বাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস ফিরে আসে। আমি মনে করি যে ভারতে সেই ইতিহাসটা ফিরে আসছে। ধন্যবাদ। আমরা বিরতির পরে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। আমরা আলোচনা করছিলাম ঝড়, এটা নিয়ে আমি যেতে চাই একটু মুস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখছি যে এনসিপির নেতারা আসিফ মাহমুদ বা অন্যরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বসছেন, কথা বলছেন, যাচ্ছেন, ওটাই স্বাভাবিক বা যেতেই পারেন, কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হয়তো আপনারা রাগঢাক চেয়েছেন বা পরে প্রকাশ করেছেন বা চাপে পড়েছেন, মানে এই জায়গাটা একটু পরিষ্কার করবেন যে আসলে কি আলোচনা হচ্ছে বা কেন আপনারা যাচ্ছেন। অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করে আমাদেরকে। জি না, যেহেতু আমরা এখন বিরোধী দলে আছি, এটা তো একটা রুটিন ওয়ার্কের মতো। বিভিন্ন দেশের যারা দায়িত্বশীলরা আছেন, এখানে রাষ্ট্রদূত যারা আছেন, তারা তো এটা রুটিন ওয়ার্কের মতো বসেন, তাদের ইনভাইটেশন থাকে, আমরা অনেক সময় ইনভাইট করি। দ্বিপক্ষীয় অনেক বিষয় আসলে আলোচনা করা হচ্ছে। আমাদের এখন গণতন্ত্র কোন পক্ষে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সংস্কার ইস্যুগুলা কিভাবে সরকার হ্যান্ডেল করছে, এরকম নানা আসলে বিষয়গুলো নিয়ে আলাপচারণা হয়। তবে অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করে সবকিছু আলোচনা হচ্ছে। সো এটা নিয়ে কোনো আসলে মানে সংশয়ের বা টেনশনের কিছু নেই। ঠিক আছে, আমরা অন্য বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার বেশ কিছুদিন আগে, মানে এটা পুরনো ইস্যু, তারপর আমি একটু বলি যে আপনারা বেশ ঘোষণা দিলেন যে এনসিপির জন্য সবার দরজা খোলা। হ্যাঁ, সেটা বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা সবাই আপনাদের সাথে রাজনীতি করতে পারবেন। তো সেই সাড়াটা কেমন পাচ্ছেন? আসছে আপনাদের দরজায় সবাই, কেউ কেউ? হ্যাঁ, মানে ঢাকায় তো 2 দফায় আপনারা জানেন যে অনেক বড় বড় নেতারা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হয়েছে। তারপরে আজকে চট্টগ্রামে আমাদের আহ্বায়ক সাহেব এবং হাসনাত আবদুল্লাহ দুইজন গিয়েছেন। সেখানেও প্রায় 4000-এর অধিক বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। বিশেষ করে বেশিরভাগ যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, এরকম বিএনপিতে কিছু পোর খাওয়া যেসব নেতারা আছেন, তারাই মূলত যুক্ত হচ্ছেন। আর আওয়ামী লীগের থেকে যারা বহিষ্কৃত তাদেরকে আপনারা নিচ্ছেন? এমন অভিযোগ আছে নাকি, মানে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে চাঁদাবাজির অভিযোগ? এরকম অবশ্যই না, মানে তাদের এই রেকর্ডটা আমরা মানে এই স্ক্রুটিনিটা আমরা করে নিচ্ছি অবশ্যই। আবার এই যে যেটা অনেক বেশি ছড়িয়েছে যে আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের তাপস করার কোনো সুযোগ নেই। মানে আওয়ামী লীগ এবং এনসিপি কখনো এক পাতে আসার কোনো সুযোগ নেই। তো আপনারা তো আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ, এবং সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে নিরপরাধ, যারা হচ্ছে যে এই আইডিওলজি হয়তো বা ভোটার বা কোনো রকম কখনো অপরাধ করেনি, যাদের কোনো এরকম হিস্ট্রি নেই, রেকর্ড নেই, এরকম মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। প্রশ্ন আপনি একটু বলবেন, ধরুন ওনারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ বলেন বা যুবলীগ বা ছাত্র দল শিবির আহ্বান জানাচ্ছে, ঠিক আছে, তো যারা নিরপরাধ আওয়ামী লীগের, তারা আমাদের ব্যানারে গেলে রাজনীতি করতে পারবে, তাহলে ওই নিরপরাধ ব্যক্তিরাই তাদের প্ল্যাটফর্মে তাদের দলের রাজনীতি কেন করতে পারবে না? না, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি এখন যেগুলো বলবো আওয়ামী লীগ প্রসঙ্গে বা এনসিপি যে আহ্বান করেছেন, এটা বললে হয়তো সাইফ মুস্তাফিজ ব্যাপারটাকে খুব পজিটিভলি নাও নিতে পারেন, সেটা আগে বলে রাখছি। কারণ হচ্ছে আমার এই ব্যাপারে আমার নিজস্ব একটা পলিটিক্যাল অ্যানালিসিস আছে। সেটা হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্ব দানকারী দল, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু দিয়েছিল, এই দলটাই তখন ইয়েতে ছিল, অন্যান্য দলও ছিল, তারাও ছিল। এটাকে আমাদের স্বীকার করতে হবে, এটা আমি করি। এবং আওয়ামী লীগ ধরেন বাংলাদেশের একটা অংশের মধ্যে এখনও তাদের প্রাসঙ্গিকতা আছে। সেটা কত বড় কত ছোট সেটা আমি জানি না, আমার ধারণা এটা খুব বেশি বড় না, স্মল পোর্শন, এবং কিছু অঞ্চলভেদে সেটা আছে। এটাও আমাদের স্বীকার করতে হবে এবং আমি এটা মানি। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যা কিছু করেছে, এটা যদি কারোর মধ্যে বিবেক থাকে, সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারবে না, যদি তার সেই বিবেকটা থাকে। আর যদি বিবেক না থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন, ওটা সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে কীভাবে অ্যাকোমোডেট করবেন? যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
যারাদের হাতে মানুষের রক্ত আছে, এরকম ঘটনা তো জেলা পর্যায় পর্যন্ত ঘটেছে। যারা হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছে, এরকম লোকের তো আওয়ামী লীগের অভাব নাই। সো আমি মনে করি যে যেটা হওয়া উচিত, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করা দরকার। এটা কথা একবার উঠেছিল, রিকনসিলিয়েশন শব্দটা বারবার হ্যাঁ, এসেছিল। এবং এখানে একটা রিকনসিলিয়েশন আমাদের হতে হবে। আচ্ছা, আমাদের সামনে এছাড়া আর খুব বেশি রাস্তা নাই। এটা হয়তো আপনি এখন করবেন না, 5 বছর পরে করবেন, কিন্তু হতে হবে। বরং রিকনসিলিয়েশন হলে পরে আনুষ্ঠানিকভাবে ভালো। আর যদি রিকনসিলিয়েশন না হয়, আপনি ব্যাকডোর দিয়ে তাদেরকে স্পেস করে দেন, বরং ওটা খারাপ। এনসিপি কি ব্যাকডোর দিয়ে করার চেষ্টা সেটা এনসিপিও করতে পারে, বিএনপিও করছে, জামায়াতও করবে, করছে, সবাই করবে। একটা, কারণ রাজনীতি তো এখন যেভাবে আছে এভাবে থাকবে না 5 বছর, 4 বছর, 7 বছর পরে। সো দেখবেন যে এই দলগুলো তাদের নিজেদের স্বার্থেই পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে স্পেস করে দিবে কোনো না কোনোভাবে। তো সেটা হওয়ার চেয়ে একটা ফর্মাল রেকনসিলিয়েশন কমিশন হওয়া উচিত আপ টু ডিস্ট্রিক্ট লেভেল, যে তারা আসুক, দায় স্বীকার করুক, দোষ স্বীকার করুক, যাদের হাতে রক্তের দাগ আছে, হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, তারা ছাড়া বাকিদেরকে আপনারা সোসাইটিতে অ্যাকোমোডেট করেন। সে চাকরি করুক, সে ব্যবসা করুক, সে সামাজিক অনুষ্ঠানে যাক, কিন্তু সে এখন তো একেবারে কেউ কোথাও যেতে পারছে না, তাকে সে এরকম স্কোপটা অভিযোগ দিতে আছে, হবে জি। তাকে। এছাড়া আমার হাতে কোনো ওয়ে নাই। মানে এটা এটা হচ্ছে আমার মানে অ্যানালাইসিস। কিন্তু যদি আপনি সেটা না করেন, তাহলে কি হবে? আওয়ামী লীগও তো একটা পর্যায় পর্যন্ত এটা পুশ করতে চাইবে। এখন পুশ করে তারা কত দূর যাবে সেটা পরের হিসাব। এখন আপনি রাজনীতিতে যেটা দেখছেন, বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা 2 বছর পরে নাও থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডিং তো এখনই দেখছি যে অনেকটাই হ্যাঁ, নাই, মানে তারা হয়তো ফ্যাসিবাদ প্রশ্নে সবাই একজোট, কিন্তু তাদের নিজস্ব ভিউ তো আছে, সেগুলো তো আলাদা। সো আমার আন্ডারস্ট্যান্ডিংটা এই জায়গায় আমি মনে করি যে এটা হলে পরে আমাদের রাজনীতির জন্যও ভালো, আমাদের সমাজের জন্যও ভালো। সাইফ, রিকনসিলিয়েশন আপনি বোধহয় কিছু বলতে হ্যাঁ, চাইছেন, definitely, এটা নিয়ে যদি কোনো আমি- বা দ্বিমত পোষণ করেন কিনা আকবরের সঙ্গে? আর আমি একমত পোষণ করি, রিকনসিলিয়েশন অবশ্যই হওয়া উচিত, কিন্তু যাদেরকে আমরা এই প্রক্রিয়াতে আনতে চাই তারা কি আসলে সেটা চায় কিনা? আপনি শেখ হাসিনা থেকে শুরু করে আপনি কোনো পর্যায়ের কোনো দলীয় নেতাকে কি এখন পর্যন্ত আপনারা শুনেছেন যে তারা কোনোভাবে অনুশোচনা ফিল করছে বা তাদের মধ্যে কোনো রকম গিল্ট কাজ করছে? আসলে কাজ করছে না। এবং কোনো প্রক্রিয়ায় তারা আসলে মনে করছে না যে ওই জুলাই গণঅভ্যুত্থান বা 17 বছর ধরে তারা যে কাজকর্ম করেছে এটা আসলে ভুল। তারা নানাভাবে এটার বৈধতা উৎপাদন করছে এবং নানাভাবে তারা যে একটা রাইট ট্র্যাকে ছিল এবং ইতিহাসের সঠিক অবস্থানে এখনও তারা আছে, এটাই তারা এস্টাবলিশ করছে, এটাই তারা প্রমাণ করছে। এবং এই প্রমাণের মাঝে এই মানে বটম টু মানে যে পর্যায়েরই নেতাকর্মী থাকুক না কেন, কাউকে এনসিপি আসলে মনে করে না তাদের ব্যাকডোর বলেন, সামনের ডোর বলেন, কোনোভাবেই স্পেস দেওয়ার কথা। আমি মূলত বুঝিয়েছি আসলে যারা নিরীহ সমর্থক যারা আছেন বা ছাত্রলীগের, এইটা যাচাই বাছাই করা একটু কঠিন হ্যাঁ, কাজ না না? কঠিন না, মানে আপনি কাউকে নিচ্ছেন না আমাদের সাংগঠনিকভাবে আমাদের যেহেতু প্রত্যেকটা এখন জেলা, উপজেলা সব জায়গায় আমাদের একটা সাংগঠনিক ভিত্তি আছে। ভাই যেটি বললেন যে প্রত্যেকটা জেলা বা বিভিন্ন থানা পর্যায়েও যেরকম আওয়ামী লীগের লোকজন যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেটার তো অপর সাইডে যারা ছিলেন তারাই তো মূলত একটা বড় অংশ আমাদের সাথে যুক্ত আছেন। তো এই মানুষগুলোর মাধ্যমেই তো আমাদের এই সবগুলো জায়গায় স্ক্রুটিনি হচ্ছে। মানে র্যান্ডম কেউ এসে বললো যে ভাই আমি আপনাদের দলে যুক্ত হবো, এইভাবে তো এই প্রক্রিয়া তো আমরা কাউকে যুক্ত করছি না। অবশ্যই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে তাদেরকে যুক্ত করা হচ্ছে। তো ডেফিনেটলি খুবই ভালো হতো যদি আসলে রিকনসিলিয়েশনের মাধ্যমে যদি আমরা আসলে তাদেরকে একটা প্রক্রিয়া আনতে পারতাম, কিন্তু তাদের মধ্যে আসলে সেই অনুশোচনা বোধ এখন তো নেই, আমার মনে হয় না সামনে কোনো দিন আসবে। সেই ক্ষেত্রে আকবর হোসেন, ধরেন আওয়ামী লীগ তো বড় একটি দল, এখন তাদের যে অবস্থা, তাদের যে সিচুয়েশন, বা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, এখন এই দলটাকে আপনি নিষিদ্ধ করে বা বের করে দিয়ে বা চাপ দিয়ে রেখে, ফলে আমরা দেখি যে এর আগে আমি আলোচনা করেছিলাম, ধরেন প্রতিবেশী দেশ, সেখানে বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে, তারা নানাভাবে পুশিন করার চেষ্টা করবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এর আগে পরে তারা করেছেও, বড় একটি গোষ্ঠীকে তারা বলা হচ্ছে কাশ্মীরের মতো কিছু করবে সীমান্তে। ফলে এই সময়গুলোতে কিন্তু দেশে একটা জাতীয় ঐক্যের দরকার হয়, যখন এরকম ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গাটায় ধরেন আওয়ামী লীগকে রেখে আপনি জাতীয় ঐক্য করা আসলে কি সম্ভব হবে? দেখুন, শেখ হাসিনা বলুন বা আওয়ামী লীগের আরও নিচের দিকের নেতারা বলুন, একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গেছে না 5ই আগস্টের পরে?
তাদেরকে মসজিদের কি ইমাম থেকে শুরু করে মানে তাদেরকে কেউ তাড়িয়ে দিয়েছিল? না, আমরা হঠাৎ করে দেখলাম ৬-৭ তারিখে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁকা, আওয়ামী লীগ মুক্ত। তো কেন তারা চলে গেছে? এটার আমার একটা অবজারভেশন হচ্ছে যে আমরা দেখেছি যে তারা কতটা খারাপ কাজ করেছে, আমরা যতটা না দেখেছি তারা নিজেরা জানে তারা কতটা খারাপ, এবং যারা জানে সে কতটা খারাপ এই জন্য সে চলে গেছে। কারণ সে নিজে বুঝতে পারছিল যে আমি এত খারাপ কাজ করেছি যে আমি থাকলে পরে এটার পাবলিক ব্যাকলাশটা কী হবে, এই জন্য সে সরে গেছে। আর জাতীয় ঐক্যের কথা বলছেন, যারা এক্সিস্ট করে না তাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য কীভাবে করবেন? মানে আমি রেকনসিলিয়েশনের কথাটা বলছি যে রেকনসিলিয়েশনের কিছু স্টেপস থাকে। স্টেপসের প্রথম স্টেপস হচ্ছে যে যারা এটাতে যুক্ত হতে চাইবে তাদেরকে স্বীকার করতে হবে যে ইয়েস, আমি একটা অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি এটার জন্য ক্ষমা চাই। তারপরে অন্য প্রসেসগুলো স্টার্ট হয়, যেটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে। কিন্তু সাইফ যেটা বললেন যে হ্যাঁ, সেরকম কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি মনে করি আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ভারত থেকে অপারেট করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ফিউচার নেই। ইটস ভেরি সিম্পল। কেন নাই? শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে কিংবা ভারতে আশ্রয় নেওয়ার পরেও যদি অন্য কোথাও আশ্রয় নিতেন, ধরেন কথার কথা শেখ হাসিনা যদি আজকে ব্রিটেনে থাকতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজকে অন্যরকম হতো। আচ্ছা, কারণ বাংলাদেশের একটা অংশের মধ্যে, এটাকে আপনি পজিটিভলি দেখেন বা নেগেটিভলি দেখেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু চরম ভারত বিরোধী মনোভাব আছে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যে ভারত বাংলাদেশে একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়। যদি তার সে পলিটিক্যাল কন্ট্রোলটা না থাকে, সে আর অন্য কোনো কিছুতে বাংলাদেশের সঙ্গে এঙ্গেজড হতে চায় না। 5ই আগস্টের পরে তো ভারতকে কেউ বলে নাই যে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। তারা গোস্বা করেছিল, অভিমান করেছিল, কারণ তাদের বন্ধু ক্ষমতায় নাই। এখন তারা আবার নিজেরা বলছে যে বাংলাদেশকে আমাদের দরকার। এখনো কিন্তু তাদেরকে কেউ ডেকে আনেনি, তাই না? ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে যেহেতু না, এখন বড় দেশ, সেই জন্য আমি বলছি যে সম্পর্কটা কেমন হবে, সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের সঙ্গে ওই যে জাতীয় ঐক্যের ব্যাপারটা, অ্যাজ লং এজ দে আর অপারেটিং ফ্রম ইন্ডিয়া, দ্য চান্সেস আর ভেরি স্লিম। এটার আমি কোনো সুযোগ দেখি না। আচ্ছা, আর ভারতের সঙ্গে সম্পর্কে কি হবে? বাংলাদেশের কোনো মানুষই বলবে না, আমিও বলবো না, আমি অন রেকর্ড বলছি যে আমি ভারতের সঙ্গে সম্পর্ক চাই না। আর উই রিয়েলি ম্যাড যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই না? সেটা কি ভারত আমার সম্পর্ক না রেখে আপনি? না, আমি তো বলছি না তো, অবশ্যই সম্পর্ক চাই, সেটাই। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সম্পর্কটা আপনি কেমন চান। আমার সঙ্গে তার সম্পর্কটা হবে ব্যবসায়িক, আমার সঙ্গে তার সম্পর্কটা হবে পিপল টু পিপল কন্ট্রাক্ট, আমার সঙ্গে তার সম্পর্কটা হবে কালচারাল। কিন্তু ভাই, আমি যেটা চাইবো না তুমি আমার দেশের রাজনীতিতে তুমি হস্তক্ষেপ করবা, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। যে আমার দেশে একতরফা নির্বাচন হবে আর আপনি পরের দিন ফুলের তোড়া নিয়ে সাথে সাথে গিয়ে বলবেন যে কত চমৎকার নির্বাচন হয়েছে। হ্যাঁ, আমার দেশের নির্বাচন হবে, তার আগের দিন তাদের ফরেন সেক্রেটারি এসে বলবে যে এই নির্বাচন না হলে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে যাবে। এইটা তো বাংলাদেশের মানুষ মানবে না। সো সেন্টিমেন্ট ইজ সামথিং, যে কেন বিগ নেইবারকে নিয়ে স্মল কান্ট্রিজগুলোর এই একটা চরম হতাশা, ক্ষোভ তৈরি করে, এটা তো রিজন আছে। আপনি দেখেন, যদি ভারত আজকে বাংলাদেশের রাজনীতিতে যদি হস্তক্ষেপ না করে বা না করতে চায়, বাংলাদেশের মানুষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দে আর ভেরি ফাইন উইথ ইন্ডিয়া। হ্যাঁ, এবং আমার ধারণা ইন্ডিয়ার লোকও তাই। এখন ভারতের তো এই যে মানে ফরেন পলিসির যে ডিজাস্টার, এস জয়শঙ্কর আসার পর থেকে, এস জয়শঙ্কর যখন থেকে ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রী হলেন, ভারত এই রিজিয়নে তাদের সবাইকে হারিয়েছে। বাংলাদেশ বলুন, মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, আফগানিস্তান বলুন, কোথায় না। ভারত যদি বিশ্বে একটা ভালো নেতৃত্ব দিতে চায় প্রভাবশালী রাষ্ট্র হিসেবে, সেক্ষেত্রে তো তার তো প্রতিবেশী দেশগুলোকে নিয়ে চলতে হবে। কিন্তু তারা তো চলছে না, সম্পর্ক খারাপ রেখে কিভাবে বিশ্বে তারা তো চলছে না। তাদের যে এখন নীতি, একসময় ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে হাইলি রিগার্ড করা হতো, এখন কিন্তু পশ্চিমা দেশে ভারতকে একটু নিচু চোখে দেখা হয়। কারণ তারা তো দেখতে পাচ্ছে ভারতে কি হচ্ছে। তারা এথনিক ক্লিনজিং করছে মুসলিমদেরকে সেখানে, এটা দেখছে না পশ্চিমা বিশ্ব? ছবি তো পরিষ্কার, সবই পরিষ্কার। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এসে ভারতের সঙ্গে সে যে বিহেভ করছে, হ্যাঁ, আমি বলবো না যে সেখানে ভারতের ডেমোক্রেসির দুর্বলতা এগুলোর কারণে করছে, বাট ওভারঅল হয় কি যে পুরো ওয়ার্ল্ডে একটা মেসেজ যায়। আপনি দেখেন যে
এই রিজিয়নাল পলিটিক্সে ভারতকে ছাপিয়ে পাকিস্তান এখন দুর্ধর্ষ হয়ে উঠছে। এটা কেন হচ্ছে? জাস্ট বিকজ যে ইন্ডিয়াকে এখন আর কেউ ট্রাস্ট করে না, ইন্ডিয়া সে ক্যাপাবিলিটি নাই। বিরতির পরে সে বাকি আলোচনা করতে দর্শক আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে শীঘ্রই, সাথেই থাকুন। আলোচনা করছিলাম আমরা তৃণে ফেরা। আমি আবার যেতে চাই একটু সাইফ মুস্তাফিজ, আপনি বলবেন। সেটা হচ্ছে যে পুলিশ সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। আসলে কি আস্থা বেড়েছে? না, আমার তো মনে হয় না। কেন মনে হয় না? কি সমস্যা কি? দেখেন, সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে একটা লম্বা সময় আমাদের কেটে যাচ্ছে আসলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে। কারণ উনি আসলে নিজের দায়িত্ব বাদে, মানে নিজের মন্ত্রণালয় বাদে আর সব মন্ত্রণালয়গুলো খুব ভালোভাবে সামলানোর চেষ্টা করছেন। তো এই জন্য আসলে তার যেই মন্ত্রণালয় এবং সারা দেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আপনি বললেন যে গত 4 মাসে যেরকম হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, যেটা লাস্ট 2 ইয়ার্সের যদি আমরা তুলনা করি, এটা এখন সর্বোচ্চ। তো এরকম পর্যায়ে এসেও উনি আসলে বলছেন যে আসলে না, দেশের সব কিছু স্বাভাবিক বা সুস্থভাবে আছে। তো এটা আসলে খুব প্রবলেমেটিক এবং তিনি আসলে ব্যস্ত কীভাবে সংস্কারকে একবারে, মানে অলরেডি তো প্রায় বাতিল করেই ফেলেছে, এখন শেষ পেরেকটুকু ঠোকার জন্য আসলে তিনি বাকি কাজগুলো করে যাচ্ছেন। তো এই জন্য তার মন্ত্রণালয় রিলেটেড কাজে তিনি খুব বেশি মনোযোগ দিতে পারছেন না। ওই পুলিশের ভাইরা যতটুকু যা তাকে বলছেন ওইটুকু মেনে নিচ্ছেন। হয়তো বা কয়েকদিন পর বলবেন যে আমার আগের সরকারকে ফেরত চাই, এরকমও হতে পারে, এরকমও বলতে পারে। পুলিশটা চাইতে পারে, যারা আগের ফরম্যাটে যারা আছেন তারা তো ওনার কাছে এই দাবিটাও করতে পারে যে আমার আগের পোশাকের মতো আমার আগের আপাকে ফিরিয়ে দেন। তো এটা দাবি করতেই পারে ওনারা। তো এখন সালাউদ্দিন ভাই অবশ্যই অনেক যোগ্য একজন ব্যক্তি, তবে আমার মনে হয় যে তার অন্য সব দায়িত্ব এখন রেখে আমার মনে হয় যে তার অন্তত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে দেখা উচিত। কিন্তু এই যে আবার এই জঙ্গির জুজু বা এসব নাটক করে আবার বিরোধী দল দমন করার যদি আবার তারা পায়তারা করে, সেটাও হতে পারে। কারণ আপনি দেখবেন যে গত 1 মাসেই প্রায় 7 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে যারা আসলে কোনো রকম মানে কার্টুন শেয়ার করেছে অথবা তাদেরকে কোনো নাভাবে সমালোচনা করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো এরকম মানুষগুলোকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সমালোচনা বলেছেন জঙ্গি তৎপরতা বা জঙ্গি নেই, তৎপরতা কিছু আছে। ওদিকে আবার ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে জঙ্গি আছে, সেটাকে আমরা জিরো পর্যায়ে, সেটাই মানে আমরা পরস্পর বিরোধী বক্তব্য, দুইজন দুই রকম কথা বলছেন। একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানুষ আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এত বেশি তাদের মন্ত্রিসভা উপদেষ্টা আসলে তারাও মাঝে মধ্যে হয়তো কনফিউজড হয়ে যান। সো স্টেটমেন্টগুলো একরকম থাকলে ভালো, দেশের মানুষ বা দেশের জনগণের কাছে একটা ক্লিয়ার মেসেজ যায়। তো এখন তারা বুঝতে পারছে যে এদের মধ্যে আসলে সেই জায়গাটা নাই, আন্ডারস্ট্যান্ডিংটা নাই, এক একজন এক এক রকম কথা বলছে। তো দেশের স্বার্থে আমি মনে করি যে মানে আমরা তো এখন অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলছি, কিন্তু দেশে কিন্তু অনেক ধর্ষণ বেড়ে গিয়েছে। আমাদের নারীরা শুধু না, ছোট ছোট বাচ্চা মেয়েরা, ছেলেরাও এরকম অনেক রকম ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। তো এটা আসলে খুবই অ্যালার্মিং এবং এই ঘটনাগুলোর পেছনে কিন্তু আপনি দেখবেন কোনো না কোনোভাবে রাজনৈতিক দল, পাওয়ার, এই জায়গাগুলো অনেকভাবে কানেক্টেড থাকে। এবং এখানে মাদ্রাসার কিছু ইস্যু এসছে, রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টির কিছু ইস্যু এসছে, এগুলো সলভ করা উচিত। কারণ এটাকে যখন এক্সাম্পল হিসেবে আরও মানুষ দেখে তখন কিন্তু তারা সেই সাহসটা পায়। প্রথমে যদি আমরা আসলে এটা শক্ত হাতে দমন করতে পারি এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি সোসাইটিতে যে এটার আসলে কোনো রকম সুযোগ নেই, ছাড় নেই, তাহলে আমার মনে হয় যে সমাজে একটা সুস্থ একটা পরিবেশ তৈরি হবে। না হলে দেখা যাবে আবার কোনো না কোনো হারকিউলিস তৈরি হচ্ছে, সেটা আবার কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এটা ভালো হবে না। তো আমি মনে করি যে বিএনপির যে স্টান্টবাজি রাজনীতি এখন চলছে, সেটা থেকে বের হয়ে আসলে জনগণের জন্য আসলে রাজনীতিটা করা উচিত। এখন আমি লং ড্রাইভে যেতেই পারি, এখন পিছনে আমার পিআর টিম নিয়ে, এটা কেমন লং ড্রাইভে আমি জানি না। সো আমি যদি আমার পার্টনার বা আমার কাউকে নিয়ে আমি লং ড্রাইভে যাই, আমি নিশ্চয়ই পিআরের স্টান্টবাজি করব না, বা এই যে হেঁটে একটু হেঁটে গেলাম, এটা করলাম ওইটা করলাম, এটার থেকে আমার মনে হয় যে কাজটা মানুষ দেখতে চায় বেশি। আপনি 14 ঘন্টা অফিসে যাই করেন না কেন, মানুষ যদি আসলে তার নাগরিক সুবিধাগুলো না পায়, সেটা আসলে সমস্যাজনক। আপনি এখন অসুবিধা হলে একটা ফট করে কার্ড ধরিয়ে দিচ্ছেন, এটাও খুব সমস্যাজনক। এটা যে একটা স্ক্যাম, এটা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, যারা সচেতন মানুষ, তারা তো বুঝছেই। যেই আমাদের যে দরিদ্র মানুষরা যারা আছেন বা যাদের শিক্ষাগত জায়গাটা আসলে একটু কম, তারা হয়তো এখনো বুঝে উঠতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই আসলে তারাও বুঝে যাবেন
যেই ধরনের এই যে এলপিজি গ্যাসের কথাটা আসলো 1200 টাকা থেকে হুট করে 1800 টাকা তারা হচ্ছে যে দাম নির্ধারণ করে দিল, কিন্তু বাজারে এটা মিলছে কয় টাকায়? 2200 টাকা। নিচে পাওয়া যাবে। তাহলে এখন হচ্ছে যে আমাদের ত্রাণকর্তা, আমাদের সুপার ম্যান, আমাদের তারেক রহমান সাহেব, তিনি হচ্ছে যে এলপিজির কার্ড হচ্ছে যে সবাইকে দিবেন। এই কার্ডে কি হবে? 1800 টাকা আপনার পাচ্ছেন। তো আপনি দেখেন কিভাবে দাম বাড়ালো, তার থেকে আবার একটু 300 টাকা বাড়িয়ে কার্ড দিয়ে আপনাকে 1800 টাকায় আপনি কিন্তু খুশি, তো আচ্ছা থাক 1800 টাকায় তো পেলাম। আবার এই যে তেলের যেই বিপণন ব্যবস্থা, এটা সরকার কেন কন্ট্রোল করতে পারছিল না? আপনি একসময় জনগণ মানে বাধ্য হয়ে গেল যে না আপনারা দাম বাড়ান। এখন তো পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ, এখন তো এখন তো কোথাও লাইন নেই, তো পাম্পে কোথাও লাইন নেই, কোথাও লাইন নেই, এখন তো পরিস্থিতি তো নিয়ন্ত্রণ। এই একটা তেল এই জায়গা দিয়ে ধরেন যে বিএনপি মোটামুটি তাদের 17 বছরের কিছু কিছু ক্ষতি তারা পুষিয়ে নিয়েছে বলে আমি মনে করি। তো এইটাই যে দেখেন তারা এতদিন পর যে সুযোগটা আসলে বাংলাদেশের মানুষ, এত মানুষ শহীদ হয়ে যেই রক্তের ওপর দাঁড়িয়ে তারা আসলে সুযোগটা পেলো, কারণ আমি মনে করি তাদের নিজস্ব সেই যোগ্যতা ছিল না, তাদের এই ক্ষমতায় আসা বা তারেক রহমান সাহেব বলি, সালাউদ্দিন আহমেদ বলি, তাদের আসলে সেই ক্যাপাবিলিটি কোনোটাই কখনোই ছিল না। থাকলে হয়তো 17 বছর ধরে মানে মানুষের অপেক্ষা করতে হতো না, আমরা কখনো প্রহর গুনতাম না যে কখন এই বিরোধী দল রাস্তায় কিছু একটা করে ফেলবে, বা ঈদের থেকেও আমি বেশি এক্সাইটেড থাকতাম যে ঈদের পরে কখন তারা আসলে রাস্তায় রাজপথে আন্দোলন নামবে। তো আমি দেখতাম কখনো আর সেটা হইতো না। জি, আকবর হোসেন, সাইফ অনেকগুলো বিষয় বলেছে আপনার এই যে ঈদের পরে আন্দোলন, এটা নিয়েও কথা হয়েছে। তবে তার আগে আমি একটু আইন শৃঙ্খলা নিয়ে আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের পরে যে মবের বিদায় হয়েছে, মবকে তারা বিদায় জানাচ্ছে, কিন্তু আসলে কি মব বিদায় হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, হত্যা, ধর্ষণ তো হচ্ছেই। আরেকটা তিনি বললেন, এটা আপনি হয়তো জানেন, যে এই যে নারী শিশু নির্যাতন হচ্ছে গত 4 মাসে 1028 জন, এটা পত্রপত্রিকায় এসে যায়, গণনা করা হয়েছে, কিন্তু এর বাইরে অনেক হচ্ছে, আমরা হয়তো জানি না। বিশেষ করে শিশুদেরকে, এইটাকে কি সামাজিক বড় কোনো অবক্ষয়, মানে একেবারে বাজে অবস্থায় কেন শিশুদেরকে, কেন এটা বিচার কি হয় না নাকি? অবক্ষয় এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ইটস অল অ্যাবাউট গভর্নেন্স, সুশাসনের অভাব, ইটস অল অ্যাবাউট ল অ্যান্ড অর্ডার ইস্যু। আচ্ছা, আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? পৃথিবীর কোনো সমাজ ছেড়ে দিলে সেটা সভ্য হবে না, হয় না বলেই আইন শৃঙ্খলা আইন থাকে, পুলিশ থাকে, এবং সেটাকে প্রয়োগ করতে হয়, কঠোরভাবে প্রয়োগ করতে হয়। কিন্তু আমরা যেটা তো শুনলাম যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে নাই, মব হেন তেন প্রতিদিন শুনতাম, এবং কেন হচ্ছে একটা ধারণা দেওয়া হয়েছিল যে ইলেকশন হলে পরে সব ঠিক হয়ে যাবে। দ্যাটস ফাইন, আমিও সেটা বিশ্বাস করেছিলাম, হয়তো আমি এখনও করি। কিন্তু যেটা হয়েছে যে আমি আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী যখন সালাউদ্দিন আহমেদ সাহেব হলেন, আই এক্সপেক্টেড বেটার, যে উনি হয়তো ভালো কিছু করবেন, বা ওনার সেই একটা কি বলবো শক্তভাবে আইনের প্রয়োগটা উনি দেখাবেন। কিন্তু আমি দেখলাম যে উনি ক্ষমতা নেওয়ার পর থেকে উনি অনেক বেশি ব্যস্ত হলেন পুলিশের পোশাক পরিবর্তন, অনেক বেশি উনি ব্যস্ত সংবিধান, হ্যাঁ উনি অনেক বেশি ব্যস্ত ওনার পার্টির ব্যাপারটা। আইন শৃঙ্খলা নিয়ে এই সরকারের ভিশন কি, তারা কোথায় দেখতে চায়, হ্যাঁ এইটা নিয়ে আমি ওনার কোনো পরিকল্পনা, কোনো স্টেটমেন্ট আমি দেখলাম না, আনফর্চুনেটলি। আমি একটা কথা সব জায়গায় বলি, আজকেও এখানে বলি, যে একটা গভর্নমেন্ট যখন সাকসেসফুল হয়, মানে মানুষ দেশ যখন এগিয়ে যায়, তার 4টা প্যারামিটার থাকে। নাম্বার 1, এনার্জি সিকিউরিটি, আপনাকে বিদ্যুৎ, গ্যাস ট্যাস এগুলো সব দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন অবকাঠামো আপনাকে তৈরি করতে হবে। 3 নাম্বার প্যারামিটার হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ধরেন 3 নাম্বার প্রথমটা তো করাই যেত, যেটা আমি বললাম যে এই 4টার মধ্যে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। আপনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে না পারেন, তাহলে পরে আপনি এই যে বিদেশি বিনিয়োগের স্বপ্ন দেখছেন, বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের মানুষই ইনভেস্ট করবে না, কারণ সে তো আতঙ্কিত, সে আতঙ্কিত করবে আমি তো লস খাবো, হ্যাঁ। আপনি দেখেন যে পুলিশের প্রেজেন্সটা আপনি সেভাবে দেখবেন না, পুলিশ কিন্তু তার কাজ ঠিকই করছে। কিভাবে দরিদ্র মানুষকে হয়রানি করা যায়, কিভাবে থানায় গেলে পরে উৎকোচ নেওয়া যায়, সেগুলো কিন্তু চলছে। সেনাবাহিনী পর্যায়ক্রমে তুলে নেবে জুনের মধ্যে, তাহলে কি পরিস্থিতি আবার সেটা তো অন্য হিসাব। এই প্রসঙ্গে যেহেতু আপনি আসছেন, আমি তো ভেবেছিলাম যে যেদিন ইলেকশন হয়েছিল তার পরের দিনে মনে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে, মানে দ্যাট ওয়াজ দ্য ইমপ্রেশন উই ওয়ার গিভেন। এরকম একটা কথা ছিল, এখন তো জুনে ফেরত যাবে, তার মানে হচ্ছে এই সরকার আসার 3 মাস পর সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে, বা 4 মাস না,
হোয়াটএভার। এখন সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাওয়ার পর ল অ্যান্ড অর্ডার কী হবে? আমি কালকে দেখলাম যে কোথায় পার্বত্য এলাকার দিকে বা কোথায় জানি ছাত্রদলের 2 গ্রুপ মারামারি করছে, সেখানে সেনাবাহিনী গিয়ে থামাচ্ছে। মানে আমি দেখলাম এরকম কোনো একটা জায়গায়। আচ্ছা, সো আপনি পুলিশ ফোর্সকে আপনার আইনের প্রয়োগ করা বা সেটা করার জন্য কি ধরনের আপনার ভিশন, আপনি কিভাবে কাজ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এগুলো কিছু শুনি না। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, বাট আমি প্রমিনেন্টলি শুনি নাই। আমি আবারও বলছি, আমি প্রমিনেন্টলি শুনিনি। সো আপনি যদি উনি থানা ভিজিট করতে গিয়েছিলেন এটা মনে দেখেছেন? হ্যাঁ, একটা থানা ভিজিট করতে গিয়েছিলেন, ওখানে তিনি বলছেন যে কিছু একটা বলছিলেন যেটা নিয়ে মনে হয় যে এখানে বিএনপির কেউ আসলে তাকে একটু ইম্পর্টেন্স দেওয়ার কথা আমি ঠিক কথাটা ওনার কথা তিনি বুঝি। গুরুত্ব সহকারে কাজ করছেন, মানে এমন যে না কাজ করছেন। তো এটা কিন্তু ভালো লক্ষণ না। এবং আমাকে এই সময়টা মনে করিয়ে দিচ্ছে বিএনপি 2001 থেকে 2006-এ, আপনিও জানেন আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সাংবাদিকতাও করতাম, যে কি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে শেষ পর্যন্ত খালেদা জিয়া বাধ্য হয়েছিলেন অপারেশন ক্লিন হার্ট করতে, নেওয়ার জন্য। এবং তিনি লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরীকে ডেকে বলেছিলেন যে আপনার যা যা করার দরকার আপনি তার সব কিছু করবেন, কে বিএনপি করে কে কোন দল করে এটা আপনার দেখার কোনো প্রয়োজন নাই। এগুলো অন রেকর্ড, আপনি এখনো খুঁজলে পাবেন। সো বেগম জিয়া তো বাধ্য হয়েছিলেন, এবং ওনার তো সেটা, হ্যাঁ আপনি যদি এখন তাকান, ওনার তো সে ভিশনটা ছিল যে আমি ল অ্যান্ড অর্ডার ঠিক করব। তো আমি বলছি না যে সেনাবাহিনী মাঠে থেকে ল অ্যান্ড অর্ডার ঠিক করবে, সেনাবাহিনীকে ফেরত যেতে হবে, কিন্তু আপনার একটা পুলিশ ফোর্সকে যদি আপনি মোবিলাইজ করতে না পারেন, এখন আপনি পোশাক বিতর্কের মধ্যে আটে থাকেন যে প্যান্ট কোনটা পরবে আর শার্ট কোনটা পরবে ড্রেস, তাহলে তো আপনি আদার্স যে প্যারামিটারগুলো সেগুলোকে আপনি কিভাবে ডিল করবেন? সেটা একটা কঠিন বিষয়, সময় সাপেক্ষ, দেখা যাক কি হয়। ধন্যবাদ জানাচ্ছি আকবর হোসেন এবং ধন্যবাদ জানাচ্ছি সাইফ মুস্তাফিজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।